সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন এম এ নাহিয়ান। তিনি চেয়ারম্যান বিজনেস জিনিয়াস বাংলাদেশ। চলুন দর্শক, আমরা চলে যাই নাহিয়ানের কাছে। কেমন আছেন আপনি? জি ভালো আছেন। হ্যাঁ, ভালো আছেন। কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা অনুষ্ঠান আয়োজন নিয়ে। অনেক। আপনি তো একজন সংগঠকও। জি। বিজনেস জিনিয়াস বাংলাদেশ, এই প্রতিষ্ঠানের পেছনে আপনার মূল প্রেরণা কি ছিল? এটা প্রতিষ্ঠার পেছনে। আচ্ছা, আমার মূল প্রেরণা ছিলেন আমার বাবা প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হেড এক্সামিনার ছিলেন এবং বিভিন্ন সরকারি কলেজে প্রফেসর ছিলেন। তো তাকে আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে, যেগুলোতে স্টুডেন্টরা শিক্ষা, কেরিয়ার ও সাংস্কৃতিক রিলেটেড প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে তার মধ্যে কি কি ট্যালেন্ট আছে বা কি কি ল্যাকিং আছে সেটা খুঁজে বের করতে পারতো এবং তাদের ট্রেনিং এবং সেমিনারের মাধ্যমে স্কিল ডেভেলপ করার এবং জ্ঞান অর্জন করার সুযোগ ছিল। তো তখন থেকে আমার আব্বু অনুপ্রেরণা দিতেন, আমারও প্রোগ্রাম আয়োজন করার খুব ইচ্ছা ছিল। সো আমরা তখন, আমি যেহেতু ছোটবেলা থেকে একজন আল্লাহর রহমতে সফল বিতর্কিক ছিলাম এবং তখন থেকে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন শুরু করি দেশব্যাপী, এবং যখন আমি জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স ওপেন করি আব্বুর সহযোগিতায়। তো আমাদের প্রথম আসলে প্রোগ্রামটা চট্টগ্রাম বেস ছিল এবং তখন আমার এটার নাম ছিল নাসিরাবাদ বয়েজ ডিবেটিং সোসাইটি। এবং চট্টগ্রামে যখন শুরু করি মাত্র আপনার 25 জন মানুষ নিয়ে শিল্পকলা একাডেমির ভিতরে একটা ছোট রুমে পাটি বিছিয়ে প্রোগ্রাম করতাম, বা বাসায় যে মগ ছিল বা ছোট ছোট বই ছিল এগুলো মানুষকে গিফট করতাম, নিজের পকেটের টাকা দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করতাম। তো এখন দেখা যাচ্ছে এটা ঘটনা হচ্ছে আপনার প্রায় 2005 সালের ঘটনা। তো আজকে 20 বছর পরে আমরা প্রোগ্রাম করছি নর্থ ইউনিভার্সিটির সাথে 10th ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ, একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, এবং আমাদের বাংলাদেশ ডিবেট ফরেস্টের সিস্টার কনসার্ন আরেকটা আমরা খুলেছি বিজনেস জিনিয়াস বাংলাদেশ নামে। এবং প্রায় পুরো বাংলাদেশ থেকে 1000 শিক্ষার্থী এবং প্রায় 50টা কর্পোরেট কোম্পানি নিয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট হতে যাচ্ছে। এই যে ছোট একটা ইভেন্ট থেকে নর্থ ইউনিভার্সিটির সাথে আন্তর্জাতিক মানের প্রোগ্রাম নামানো, এবং আমরাই মনে হয় একমাত্র সংগঠন যারা নর্থের সাথে 2বার প্রোগ্রাম নামাচ্ছি যৌথভাবে। তো এই অবস্থায় আসাটা আসলে ছোট ছোট প্রোগ্রাম থেকে ধাক্কা খেয়ে শিখেছি এবং আজকে এই জায়গায় এসেছি। বাট তখন যদি আব্বু অনুপ্রেরণা না জাগাতো এবং আব্বু থেকে দেখে না শিখতাম, তাহলে হয়তো আজকে এই জায়গায় আসতে পারতাম না। মানে আসতে হয়তো পারতেন, কিন্তু ওই কষ্ট আরো করতে হতো, আরো সময় লাগতো। জি জি। কারণ আপনার প্রতিভা কিন্তু শুরু থেকে ছিল, না হলে আপনার আব্বুর এই বিষয়গুলো আপনি ক্যাচ করতে পারতেন না। রাইট। আচ্ছা, আপনি একজন উদ্যোক্তা হিসেবে প্রথম কি ধরনের ব্যবসা শুরু করেছিলেন? আচ্ছা, সো আমি আসলে নটরডেম কলেজে যখন ভর্তি হই, নটরডেম কলেজে আসলে আমি বিভিন্ন ক্লাবগুলোকে জাতীয় বা আন্তর্জাতিক মানে অনুষ্ঠান আয়োজন করতে দেখতাম। তো তখন আমি ঠিক করলাম যে আমি ইভেন্ট ম্যানেজমেন্টটাই শুরু করবো আর কি। সো ইভেন্ট ম্যানেজমেন্টটা নিয়ে এটাকে আমার ব্যবসা বলতে পারেন বা শখ বলতে পারেন বা চাকরি বলতে পারেন। সো ইভেন্ট ম্যানেজমেন্টটা যখন শুরু করি, আমরা আসলে অন্য কারো ইভেন্ট অর্গানাইজ করি না, বাট কারো কোনো সাপোর্ট লাগলে আমরা হেল্প করি, বাট আমরা নিজেরাই প্রোগ্রাম অর্গানাইজ করি। সো আমি আসলে বিজনেস রিলেটেড ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস বা এটা স্টার্ট করতে চেয়েছিলাম, বা তো এটা আমি চেয়েছিলাম নটরডেম কলেজ বিজনেস ক্লাব থেকে শুরু করব, বাট নটরডেম কলেজ বিজনেস ক্লাব তখন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। তো অনুষ্ঠান আয়োজনটা আমি শিখি নটরডেম কলেজ ডিবেটিং ক্লাব থেকে। তো তারপরে আমি দেখা গিয়েছে যে ইংল্যান্ডের লিস্ট ইউনিভার্সিটির আন্ডারে আমি MBA করেছি এবং কনফেডারেশন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটির আন্ডারে CTHUকে কোয়ালিফাইড হয়েছি। তো পরবর্তীতে আমি নিজে বিজনেস জিনিয়াস বাংলাদেশ নামে প্রোগ্রাম আয়োজন শুরু করি নটরডেম কলেজেই, এবং প্রথম প্রোগ্রাম আল্লাহর রহমতে নটরডেম কলেজে অনেক সাকসেসফুল হয়। তখন থেকে আমি আসলে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল মানের ইভেন্ট নামানো শুরু করি। সো আমার প্রোগ্রামে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী আসে এবং বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আসে। তো আমাদের এই ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেসের উদ্দেশ্য কিন্তু শুধু বিজনেস করা না, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে এই প্রোগ্রামে যখন পুরো বাংলাদেশ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসে, তাদের আমরা ট্রেনিং দিই যে সে কিভাবে স্কিল ডেভেলপ করবে যাতে সে ফিউচারে বিজনেসম্যান হতে পারে বা বিজনেস অর্গানাইজেশনে চাকরি করতে পারে, তার ক্যারিয়ার কিভাবে এস্টাবলিশ করতে পারবে, সেমিনার হয়, দেন হচ্ছে প্রশিক্ষণ দেয়, এবং দেন বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কম্পিটিশন হয়। ওখানে আমি দেখি যে ওদের যে ভালো ভালো বিজনেস আইডিয়াগুলো, এগুলোকে আমরা পুরস্কৃত করে আমরা তাদেরকে মোটিভেটেড করি এবং
ইন্টার্নশিপ জব এবং বিজনেসের বিষয়ে তাদেরকে আমরা হেল্প করি। তো সেই যে শুরু করেছি, এখন 10বারের মতো নামাতে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে 9th আগস্ট। তো এক সময় হয়তো 100 পার্টিসিপেন্ট 50-25 জন নিয়ে নামতো, এখন 1000 পার্টিসিপেন্ট বা 50টা স্পন্সর নিয়ে আল্লাহর রহমতে নামাচ্ছি আর কি। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আপনার সামনের দিনগুলো আরো সফলতায় ভরে উঠুক। আচ্ছা, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য আপনি কিভাবে প্ল্যাটফর্ম তৈরি করেছেন? নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি সেটা হচ্ছে আমরা এই যে তাদেরকে ট্রেনিং গুলো দিচ্ছি, যেগুলো তাদের স্কিল ডেভেলপ করছে। আপনি দেখবেন যে ইউনিভার্সিটি বা স্কুল কলেজে তারা যখন পড়াশোনা করে, তাদের শুধু A+ পাওয়া, CGPA 4 পাওয়া, এই বিষয়গুলোর উপরেই শুধুমাত্র ফোকাস করা হচ্ছে। বাট সে একজন ভালো মানুষ বা সৎ চাকরিজীবী বা বিজনেসম্যান হচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে দেখা হয় না। এবং তার স্কিল, সফট স্কিল, জব স্কিল গুলো ডেভেলপ হচ্ছে কিনা, সে ইংলিশে সুন্দর করে কথা বলতে পারে কিনা, বাংলায় পারে কিনা, রিডিং, স্পিকিং, রাইটিং স্কিল আছে কিনা, এই জিনিসগুলো কিছু দেখা হয় না। তো এই ট্রেনিং গুলো দিয়ে আমরা স্কিল গুলো ডেভেলপ করছি, যেগুলো তার স্কুল কলেজ ভার্সিটি হয়তো দিচ্ছে না, অনেক স্কুল কলেজ ভার্সিটি। তো দেওয়ার পরে তাকে আমরা পরবর্তীতে ইন্টার্নশিপ জবের বিষয়ে হেল্প করছি এবং পড়াশোনায় ভালো রেজাল্টের বিষয়ে হেল্প করছি। এভাবে তার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এবং আপনি জানেন সেফ স্কিল এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট বলেন, ILO বলেন, ADB বলেন, এরকম অনেক কোর্স আছে যেখানে দরিদ্র বা প্রতিবন্ধীদের মানে পড়াশোনার ব্যবস্থা করা হয়। তো এই স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমরা ইন্সপায়ার করি, এই ইনস্টিটিউটগুলোর সাথে কোলাবোরেশন করিয়ে দিই। ইনস্টিটিউটে গিয়ে তারা এই ফ্রি কোর্সগুলো করে দরিদ্র প্রতিবন্ধীরা ইন্টার্নশিপ জব পায়। এবং অন্যান্য স্টুডেন্ট যারা মধ্যবিত্ত, ধনী, নিম্নবিত্ত, তাদেরও কোর্স করার ব্যবস্থা করি, যাতে তাদের ইন্টার্নশিপ জবের সুযোগ হয় এবং বিজনেসেও তারা সফল হয়। বাহ, চমৎকার। ব্যবসায়িক নেতৃত্ব দিতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি মনে হয়েছে আপনার কাছে? প্রথম দিকে চ্যালেঞ্জ মনে হয়েছে মানে আমার ভেন্যু ঠিক করা, তারপরে একটা প্রোগ্রামের জন্য পার্টিসিপেন্ট জোগাড় করা, একটা প্রোগ্রামের জন্য স্পন্সর পাওয়া, এগুলো খুব ডিফিকাল্ট হচ্ছে। দায়িত্বে নাকি আপনাদের টিম সেটা ভাগ করে নিয়েছে? প্রথম দিকে তো আমি একা ছিলাম। হ্যাঁ, প্রথম দিকে তো আমার অর্গানাইজেশনকে কেউ চিনতো না। তো দেখা গেছে আমি যখন আস্তে আস্তে প্রোগ্রাম করে শিখলাম, যেমন আমি আব্বুর থেকে যেটা শিখেছি যে পরিচিত মানুষদেরকে আমি যদি স্পন্সরের জন্য বা ভেন্যুর জন্য বা পার্টিসিপেন্ট দেওয়ার জন্য বলি, তারা কিন্তু দেখে না এটা কোন অর্গানাইজেশন। তারা জানে হ্যাঁ নাহিয়ান সাহেবকে আমি চিনি, তাকে আমি হেল্প করবো। তো প্রথমে পরিচিতদের থেকে শিখেছি, তারপর অপরিচিতদেরকে কিভাবে কনভিন্স করে আনতে হয় এটা শিখেছি। এবং এরপরে আমি স্পন্সর আনা যখন শিখে গিয়েছি, ভেন্যু আনা শিখেছি, এখন আমি আমার টিমকে কাজ ভাগ করে দিই, তুমি স্পন্সর আনো, তুমি ভেন্যু আনো, তুমি মিডিয়া আনো। তাদেরকে ওই টেকনিকগুলো আপনি শিখিয়ে দিয়েছেন? ওই টেকনিকগুলো শিখিয়ে দিয়েছি। জি জি। সো আপনি জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে যৌথভাবে প্রোগ্রাম করা, বা ব্র্যাক বলেন, আপনি AIUB বলেন, IUB বলেন, এরকম ইউনিভার্সিটির সাথে যৌথভাবে প্রোগ্রাম করা খুব ডিফিকাল্ট। তো আমাদের কনভিন্সিং পাওয়ারটা আল্লাহর মতো ওই পর্যায়ে চলে গিয়েছে যে আমরা বড় বড় ইউনিভার্সিটির সাথে যৌথভাবে প্রোগ্রাম করি। এবং এর জন্যই মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি 10th ইন্টারন্যাশনাল বিজনেস ইনাস বাংলাদেশের মতো এত বড় প্রোগ্রাম 9th আগস্ট করতে আমাদের অনুপ্রেরণা জাগিয়েছে বা পাশে দাঁড়িয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রোগ্রামে গুগল বলেন, বার্জার পেন্টস বলেন, আপনি বা আপনি প্রাণ বলেন, মানে বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করছে। তো এই জায়গাগুলোতে আমরা আসলে স্পন্সরদের সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আমি যেটা দেখেছি যে স্পন্সরের কাছ থেকে, যেমন আমরা 20 লাখ টাকা বাজেটের প্রোগ্রাম নামাই, কিন্তু স্পন্সরদের কাছে আমরা জানি যে আর্থিক সহায়তা চাইলে তারা পাশে আসতে চায় না। কিন্তু আমি স্পন্সরের কাছে যদি লজিস্টিক সাপোর্ট চাই, যে আপনি খাবার দেন, আপনি ক্রেজ দেন, আপনি ব্র্যান্ড দেন, তখন স্পন্সরটা পাওয়া ইজি হয়। এই জায়গা থেকে আমাদের স্পন্সর পাওয়া খুব সুবিধা হয় আর কি। যে একটা 20 লাখ টাকা বাজেটের প্রোগ্রাম নামিয়ে ফেলছি, কিন্তু আমার কোনো আর্থিক স্পন্সর নাই, লজিস্টিক সাপোর্ট দিয়ে প্রোগ্রাম উঠে যাচ্ছে। তো এই জিনিসগুলো মিডিয়া, প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার, বড় বড় মিডিয়াগুলো কভারেজ করছে, বড় বড় ইউনিভার্সিটিগুলো ভেন্যু দিচ্ছে। ইনাদেরকে কিভাবে ইনক্লুড করেছেন? শুরুতে কি আপনাকে বেগ পেতে হয়েছে? শুরুতে বেগ পেতে হয়েছে, কারণ যারা আমার পরিচিত না তারা দেখা গেছে আমার পাশে দাঁড়ায় না। আর আমি কিভাবে সুন্দরভাবে প্রপোজাল তৈরি করতে হয়, প্রেজেন্টেশন বানাতে হয়, হ্যাঁ, তো এই জিনিসগুলো জানতাম না। সো আস্তে আস্তে যখন বিভিন্ন অর্গানাইজেশনকে দেখেছি যে তারা কিভাবে প্রপোজাল বানায়, কিভাবে তারা প্রেজেন্টেশন দেয়, হ্যাঁ, এই জিনিসগুলো শেখার পর থেকে আমি এখন বুঝে গেছি যে একটা স্পন্সর, একটা ভেন্যু পার্ট, একটা মিডিয়াকে আসলে কিভাবে আনা যায় আর রাইট করা যায়। আচ্ছা, আপনার দৃষ্টিতে একজন সফল উদ্যোক্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? সফল উদ্যোক্তার আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে তাকে ভাবতে হবে সে কিছুই জানে না। মানে আমি যদি এখন চিন্তা করি যে আমি সব জানি, তাহলে আমি কিন্তু আমার যে শেখার আগ্রহ এটা হারিয়ে ফেলবো। তো আমি যদি মনে করি যে আমার এখনো জ্ঞান হচ্ছে জিরো, তখন আমার প্রতিদিনই মানুষের থেকে কিছু না কিছু শেখার ইচ্ছা থাকবে। একটা রিক্সাওয়ালা থেকেও অনেক কিছু শেখা যায়, একটা শিশু থেকেও শেখা যায়, একটা ভিখারি থেকেও শেখা যায়। তো প্রত্যেকটা মানুষের যদি ভালো দিকগুলো আমি শেখা শুরু করি, তাহলে আমার মধ্যে কিন্তু তাদের যে সারা জীবনের এক্সপিরিয়েন্স
স্কিল এগুলো আমার মধ্যে চলে আসছে এবং আমি কিন্তু তখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। সো এই জায়গা থেকে আমি মনে করি যে খুব দরকার। এবং আরেকটা জিনিস যেটা এখন যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখা এখন খুবই জরুরি। বাংলা আপনি এখন দেখবেন যে কোরিয়া, জাপান বা চায়নার মতো দেশগুলোতে এআইটা স্কুল থেকে শেখা একদম ফিক্স করে দেওয়া হয়েছে। বাট আমাদের এখন ভার্সিটি স্টুডেন্টরা এআই অনেকে জানে না। বাট আপনি যেই কাজটা করতে আপনার সারাদিন সারা মাস লেগে যেত বা আপনার স্টাফ লাগতো, অনেক টাকা ইনভেস্ট করতে হতো, এখন আপনি এআই কে বলবেন যে আমার এই কাজটা করে দাও, এআই আপনার সব কাজ করে দিবে। আপনি হয়তো আমার টক শোর জন্য কোশ্চেন বানাইতে হবে, আপনার চিন্তা করতে সময় লাগবে। আপনি চ্যাট জিপিটি কে বলবেন আমি এই টক শো করবো, নাহিয়ান সাহেব আসবে, উনি এই কাজ করে, তুমি এই রিলেটেড আমাকে কোশ্চেন তৈরি করে দাও, তো সাথে সাথে কিন্তু করে দিবে। হ্যাঁ, আপনার এই ভিডিওটা এডিট করতে বলবেন, করে দিবে। সো যে কোনো কাজ এখন এআই করতে বলেছে। একজন লিডারের মধ্যে যদি এআই স্কিল থাকে তাহলে সে কিন্তু কাজগুলো তার হচ্ছে অনেক কমে আসবে। এবং এই জন্য আমরা গত 2023 সাল থেকে যে ইভেন্ট গুলো নামাচ্ছি, আমাদের ইভেন্টে শুধু মানুষরা অংশগ্রহণ করে না, এআইরাও অংশগ্রহণ করে, রোবটরা অংশগ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রোবট এআইদের থেকে কি শেখার আছে এবং তারা আমাদের থেকে এগিয়ে বা পিছিয়ে আছে কেনা নাকি, এবং আমার মধ্যে যে স্কিলগুলো আছে সেগুলো আসলে না থাকলে এআই রোবট যে আমার জায়গায় দখল করে নিত বা নিতে পারতো কিনা, এই জায়গাগুলো আমি যাচাই করতে পারছি। এবং নর্থ সাউথ 9th আগস্টে 10th ইন্টারন্যাশনাল বিজনেস ডিনার বাংলাদেশে আমরা কিন্তু শুধু মানুষরা, রোবট এবং এআইরাও অ্যাটেন্ড করছে। বাহ, চমৎকার চমৎকার উদ্যোগ আপনার। আপনি কিভাবে উদ্যোক্তা ও একাডেমিক জগৎকে একত্রে যুক্ত করেছেন? আচ্ছা, উদ্যোক্তার একাডেমিক জগৎকে যুক্ত করার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর সাথে বা স্কুল কলেজগুলোর সাথে একটা কোলাবোরেশনে যাচ্ছি যে আপনি আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেন্ট দেন বা ভেন্যু দেন বা স্পন্সর করেন, আমি হচ্ছে আপনার যে স্টুডেন্টরা এদের স্কিল ডেভেলপ করা, ইন্টার্নশিপ, চাকরি দেওয়া, এটার ব্যবস্থা করব। আর কোম্পানিগুলোর সাথে যেটা করেছি যে আপনি আমার এখানে স্টল দেন বা স্পন্সর করেন, আমি যেটা করব আপনার ভালো ভালো যদি এমপ্লয়ি লাগে আমি আপনাকে এনে দিব। সো আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে, মানে বাংলাদেশ ডিবেট ফরেস্ট আর বিজনেস জিনিয়াস। বাংলাদেশ ডিবেট ফরেস্ট হচ্ছে জাতীয় বিতর্ক সংগঠন, বিজনেস জিনিয়াস বাংলাদেশ হচ্ছে বিজনেস থেকে যারা পড়াশোনা, জব বা বিজনেস করছে তাদের একটা ফেডারেশন। আরেকটা ফেডারেশন আমাদের আছে, সেটা হচ্ছে ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম ইভেন্ট ম্যানেজমেন্ট, FOTEM। এটা হচ্ছে ট্যুরিজম হসপিটাল নিয়ে যারা পড়াশোনা, জব বা বিজনেস করবে তাদের একটা ফেডারেশন। সো আমরা এখন যেটা করছি যে ট্যুরিজম হসপিটাল ইন্ডাস্ট্রিতে যে হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, এয়ারলাইন গুলো রয়েছে বা বিজনেস, আপনার বিজনেস রিলেটেড যে কর্পোরেট কোম্পানিগুলো বাংলাদেশে আছে, এদের সাথে আমরা টাই আপ করছি যে এদেরকে এমপ্লয় আমরা দিচ্ছি। আর ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা যে টাই আপ করছি সেটা হচ্ছে যে তাদের যেসব ইন্টার্নশিপ জবের জন্য ছেলেমেয়েরা ঘোরাফেরা করছে তাদের সিভি গুলো আমরা কালেক্ট করছি। এভাবে হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমরা কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ এবং জবের সুযোগ দিচ্ছি। বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে আপনার ওয়েস্টিন বলেন বা ভালো ভালো কোম্পানিতে আমরা অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি দেখা যাচ্ছে এমপ্লয় দিচ্ছি। বাহ, চমৎকার। ব্যর্থতা মোকাবেলার ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি কি? আচ্ছা, ব্যর্থতা মোকাবেলার ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি হচ্ছে, আমি আসলে মনে করি যে মানে ব্যর্থতাটা হচ্ছে এটা আমার ব্যর্থতা না, এটা আমার সফলতা। কারণ ব্যর্থতা থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আমি যখন একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে যাই বা আমি অনেক ইউনিভার্সিটিতে আমি গেস্ট লেকচারার বা গেস্ট স্পিকার হিসেবে ক্লাস নিতে যাই, সেটা নর্থ সাউথ, এআইবি, ইস্ট ওয়েস্ট বলেন বা অনেক ইউরোপিয়ান বলেন বা অনেক ইউনিভার্সিটিতে আমি গেস্ট স্পিকার বা গেস্ট লেকচারার হিসেবে সেশন নিয়েছি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমি যদি ব্যর্থ হই ক্লাস নিতে গিয়ে, ইভেন্ট অ্যারেঞ্জ করতে গিয়ে, হ্যাঁ, সো ওই ব্যর্থতা থেকে আসলে আমার মানে ব্যর্থতা দেখে আমি যদি ভেঙে না পড়ে আমার মনে হবে যে না, ব্যর্থ হয়েছে, ভালো হয়েছে, কারণ আমি শিখতে পেরেছি, নেক্সট টাইম আমি সতর্ক থাকবো, এই জিনিসটা হবে না। সো আমি একটা নাটকে হচ্ছে আমি কনসেপ্ট দিয়েছিলাম, প্লাস ওই নাটকটার আমি হচ্ছে আমরা প্রডিউসও করেছিলাম, আমি যে কোম্পানিতে জব করতাম, প্লাস আমি অভিনয়ও করেছিলাম। ওটা নাম হচ্ছে পুনর্জন্ম, আফরান নিশো ভাইয়ের সাথে। তো আমি যখন পুনর্জন্মতে অভিনয় করতে যাই আমি বারবার কিন্তু কিছু ছোট ছোট ভুল করছিলাম। তো আফরান নিশো ভাই অনেক বড় নায়ক হয়ে আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এই স্ক্রিপ্টগুলো আপনি এইভাবে বলেন বা আপনি মুখস্থ করে ফেলছেন। তো তারপর আমি অনেক নাটকে অভিনয় করেছি, দেখলাম যে না, ডিরেক্টর আমার খুব প্রশংসা করছে, হ্যাঁ, বা স্টোরি লিখেছি বা কনসেপ্ট দিয়েছি। সো এই যে নাটক করি বা ইউনিভার্সিটিতে ক্লাস নেই বা সিনেমা করি বা ইভেন্ট অ্যারেঞ্জ করি, আমি ব্যর্থতা দেখলে খুশি হই, কারণ এই ব্যর্থতাটা হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমার আমি জেনে যাই যে এই প্রবলেমটা হইতে পারে, সো আমি আগে থেকে সতর্ক থাকতে পারি। খুব চমৎকার বলেছেন। দর্শক, এখান থেকে কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে। আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক বিষয়ে কিন্তু ব্যর্থ হয়ে যায়, তারপর কি হয়, মনটা ভেঙে যায়, তাই না? আসলে কিন্তু মন ভাঙাটা একদমই ঠিক না। নাহিয়ান ভাই যেটা বললেন যে সেখান থেকে আর উৎসাহ নিয়ে আরো নতুন জিনিস শিখে আরো আমরা 10 ধাপ এগিয়ে যাব, এবং উনি কিন্তু এই বিষয়টা নিয়ে চলেছেন বলে আজকে উনি একজন সফল, আপনি যেটাই বলেন, উদ্যোক্তা বলেন, এবং উনি ওনার প্রফেশনে একজন সফল মানুষ। তো আমরাও তাই করব। আমরা ব্যর্থতাকে কোনো মানে মন খারাপের বিষয় বা এখানেই থেমে গেলাম এটা ভাববো না, বরঞ্চ নতুন আরো জানার উদ্দীপনা, উৎসাহ নিয়ে এগিয়ে যাব।
আচ্ছা, ভবিষ্যতের জন্য বিজনেস জিনিয়াস বাংলাদেশের ভিশন কি? আচ্ছা, বিজনেস জিনিয়াস বাংলাদেশে তো এতদিন ধরে বাংলাদেশ ব্যাপী কাজ করেছি, বা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা আফ্রিকান যে গেস্টগুলো বা এআই রোবটরা আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করতো। সো বাংলাদেশে রেগুলারলি আমি ইন্টারন্যাশনাল ইভেন্ট নামাচ্ছি 2017 সাল থেকে, প্রায় 8 বছর ধরে। বাট আমি চাচ্ছি এখন ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো শুধু বাংলাদেশে নামাবো না, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা এই দেশগুলো নামাবো। হ্যাঁ, আমার ইন্ডিয়াতে নামানোর কথা ছিল, এই বছর থেকে আমরা ঠিক করেছিলাম ইন্ডিয়াতে প্রোগ্রাম নামাবো, বাট এখন দেশের সার্বিক পরিস্থিতির কারণে হয়তো ইন্ডিয়াতে নামানো শুরু করতে পারছি না। সো আমরা আস্তে আস্তে চাচ্ছি যে বিজনেস জিনিয়াস ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা মানে পুরো ওয়ার্ল্ড নিয়ে কাজ করতে, যাতে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বটাকে আমি একটা দেশ ভাববো এবং পুরো বিশ্বের স্টুডেন্টদের যাতে স্কিল ডেভেলপ হয়, ইন্টার্নশিপ, চাকরি পায় তারা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে চাই আর কি। তরুণদের মাঝে উদ্ভাবনী শক্তি ও নেতৃত্ব গড়ে তুলতে আপনি কি পরামর্শ দিবেন? তরুণদের মধ্যে আসলে আমি যদি উদ্ভাবনী শক্তি বা এই জিনিসগুলোতে তারা ইনভলভ হতে চায় বা তারা ডেভেলপ করতে চায়, আমি যে পরামর্শ দিব সেটা হচ্ছে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই আমরা যেই ভুলটা করি, যেমন আপনারা দেখবেন যে আমাদের দেশে বুয়েট বা রুয়েট, কুয়েট, চুয়েটের ছেলেমেয়েরা যে রোবটগুলো বানায় বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে বিষয়গুলো জানে, আমাদের এগুলো হচ্ছে আপনি কোরিয়া, জাপান, চায়নার স্কুলের স্টুডেন্টরাই জানে। আজকে বাংলা একটা খবর এসেছে দেখলাম কোন একটা রিনোন পত্রিকা, যে বাংলাদেশের যারা অনার্স মাস্টার্স করে বের হয় তাদের পড়াশোনার স্ট্যান্ডার্ড বা তাদের জ্ঞান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে মানে দেশগুলো মানে উন্নত বা ধরেন উন্নয়নশীল, তাদের ক্লাস 7-এর সমপরিমাণ, ঠিক আছে? সো এই জন্য স্টুডেন্ট, এটার কারণ হচ্ছে স্টুডেন্টরা ছোটবেলা থেকে স্কিল ডেভেলপমেন্ট বা জ্ঞান অর্জন করা এটাতে গুরুত্ব দেয় না। তারা মেইন গুরুত্ব দেয় আমি সিজিপিএ 4 পাচ্ছি কিনা, জিপিএ 5 পাচ্ছি কিনা। হ্যাঁ, আপনি বিল গেটস বলেন বা আপনি মার্ক জুকারবার্গ বলেন, এরা ভার্সিটি ড্রপ আউট বা রেজাল্ট ভালো ছিল না। বিল গেটস তো ফেল করতো বা 10-এ পাস করতো, তার ফার্স্ট বয় যে ছিল তার মা অনেক প্রশংসা করতো নিজের ছেলের, এবং এটা নিয়ে বিল গেটসকে তার মায়ের কাছে বকা খেতে হতো। তো দেখা যেত এখন ওই ছেলে কিন্তু বিল গেটসের কোম্পানিতে চাকরি করে। সো এন্ড অফ দ্য ডে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে উদ্ভাবনের শক্তি ডেভেলপ করতে হলে ছোটবেলা থেকে আমার ট্রেনিং, তারপর সেমিনার, বা আপনি অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করেন, এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করা, আয়োজনে অংশগ্রহণ করা, প্লাস টিভিতে অনুষ্ঠানগুলো দেখা, ইউটিউবে দেখা, যে জড়তাগুলো সেগুলো কিন্তু কেটে যায়। এই যে বিভিন্ন অর্গানাইজেশন যেসব অনুষ্ঠান মানে করে, সবার যাওয়া উচিত, বিশেষ করে যারা হচ্ছে উদ্যোক্তা আছে, উদ্যোক্তার ধরনের প্রোগ্রামগুলো, এই যে সেমিনার হয় এবং হচ্ছে অনেকেই সম্মাননা সনদ, ক্রেস্ট, বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে। তো আমাদের আসলে যাওয়া উচিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর ওই যে বললে জড়তাগুলো কাটে, হ্যাঁ, হয়তো স্টেজে উঠলে তুমি একটু কথা বললে, এই যে একটা প্র্যাকটিস হলো, এটা কিন্তু ফিউচারে তোমার নিজের ব্যবসার প্রসারের জন্যই লাগবে। প্রচারেই তো প্রসার। তুমি যদি নিজের প্রতিষ্ঠানের কথা নিজেই যদি বলতে না পারো, তাহলে কিভাবে তুমি আগাবা, কিভাবে উন্নতি হবে? এই ধরনের কাজের দরকার আছে এবং আমাদেরও উচিত, দর্শক আমাদেরও উচিত এই সমস্ত জায়গায় অংশগ্রহণ করা। নাহিয়ান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে হচ্ছে আলোচনা করেছে, আপনারা এই দিকগুলো একটু দেখবেন। আমরা এখন টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে আসছি। এখানে ফান অ্যান্ড ফাস্ট সেগমেন্ট, দ্রুত বলতে হবে। একজন সফল উদ্যোক্তা জন্মায় না তৈরি হয়? তৈরি হয়। প্রিয় বিজনেস বুক? প্রিয় বিজনেস বুক হচ্ছে বাজার। চা না কফি? লাল চা। লাল চা না? আচ্ছা, ইনভেস্টমেন্ট আগে নাকি আইডিয়া আগে? আইডিয়া। রাত জেগে কাজ নাকি সকালে উঠে? সকালে উঠে। নিজের সবচেয়ে গর্বের মুহূর্ত? অ্যাওয়ার্ড পাওয়া বড় অনুষ্ঠানে। বাহ, চমৎকার। সবচেয়ে বড় ব্যর্থতা থেকে শেখা কি? একটা অনুষ্ঠান ফ্লপ হওয়া। আচ্ছা, এক কথায় বিজনেস জিনিয়াস বাংলাদেশ মানে? সফল ব্যবসায়ী এবং চাকরিজীবী তৈরি করা। বাহ, চমৎকার। আপনি নিজের জীবনকে কোন 3টি শব্দে ব্যাখ্যা করবেন? নিজের জীবনকে ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক। বাহ, চমৎকার। আপনি যদি এই নাহিয়ান না হতেন তাহলে কোন নাহিয়ান হতেন? আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। সো আসলে তখন বাংলাদেশে যে বিপিএল বা দেশের বাইরে আইপিএল বা যে বিভিন্ন প্রিমিয়ার লিগগুলো হতো না, বা আসলে মানে জাতীয় দলে চান্স পাওয়া খুব ডিফিকাল্ট ছিল, আঞ্চলিক খেলা ওইভাবে হতো না।
তো আসলে একটা ফিউচার ওভাবে ছিল না, সো আমার আসলে ক্রিকেটার হওয়ার বেশি ইচ্ছা ছিল। এবং আমি বলেন নাফিজ ইকবাল, তামিম ইকবাল সব আমরা একই স্কুলে বা একই জায়গায় ক্রিকেটার ছিলাম, আমিও তাদের মতো অনেক মারকুটে ব্যাটসম্যান ছিলাম, বোলারও ছিলাম, অলরাউন্ডার ছিলাম। সো আর সো এই কারণে আসলে তখন মনে হচ্ছে তখন আসলে ফিউচারটা ওইভাবে তৈরি হয় না, এখন যেভাবে তৈরি হচ্ছে এই কারণে। আর মুভির পরিচালক হওয়ার খুব ইচ্ছা ছিল, সামনে আমি রান্না নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ইনশাল্লাহ বানাতে যাচ্ছি, সো এটা ইনশাল্লাহ পূরণ হচ্ছে আর কি। থ্যাংক ইউ। আমরা থাকছি না দর্শক, অবশ্যই রান্নার মানুষগুলো তো থাকবেই। এটা আসলে কত মানে সময়টা কত আপনার মুভি? আমাদের এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওটিএ প্ল্যাটফর্মে রিলিজ পাবে, ওটিএ প্ল্যাটফর্মে আসলে লম্বা মুভি বানালে দর্শক দেখতে চায় না, হ্যাঁ, সো আমরা হয়তো মিনিমাম আধা ঘন্টা বা ম্যাক্সিমাম 1 ঘন্টা করবো আর কি। আর এটা অনেক সিকুয়েল থাকবে, পার্ট 1 পার্ট 2, হ্যাঁ, এবং ইন্টারেস্টিং হবে আর কি। আচ্ছা নাহিয়ান ভাই, আমরা তো কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তো এই টক উইথ নাহারে আপনার কেমন লাগলো? না, খুব ভালো লেগেছে এবং খুব মানে সময় উপযোগী প্রোগ্রাম। এই টাইমে ছেলেমেয়েরা চায় একটু বিজনেসম্যান হতে, চাকরি করতে, কেরিয়ার এস্টাবলিশ করতে, স্কিল ডেভেলপ করতে। তো বিভিন্ন ধরনের যে জ্ঞানীগুণী শিল্পীরা আসছে বা বক্তারা আসছেন, মানুষরা আছেন, তাদের থেকে অনেক কিছু শেখার থাকবে। স্পেশালি আমার যে প্রোগ্রাম আসছে নওশাদ ইউনিভার্সিটি 10th ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ, এটা নিয়ে একটু কথা বলার সুযোগ পেয়েছি। আর আরেকটা কথা বলবো, আপা তো একজন ভালো রন্ধনশিল্পী এবং উদ্যোক্তা, সো বা ইভেন্ট অর্গানাইজ করেন, এটা যাই হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে। সো আসলে আমি ছেলে মেয়েদেরকে বলতে চাই, দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করুন। হয়তো আপার মতো একজন সফল রন্ধনশিল্পী হতে পারবেন, বা আপার মতো একজন সফল উদ্যোক্তা হতে পারবেন, ইভেন্ট অর্গানাইজ করবেন, বা আমার মতো বড় বড় ইন্টারন্যাশনাল হোটেলে চাকরি করতে পারবেন, বা রিসোর্ট, রেস্টুরেন্ট, এয়ারলাইনে ভালো স্যালারি পাবেন। সো ট্যুরিজম, আমি ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফোটেমের চেয়ারম্যান হিসেবে বলবো যে অবশ্যই ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করুন, ভালো স্যালারি আছে, চাকরির সুযোগ আছে এবং কাজ করে মজা আছে। এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে বলবো, যারা কর্পোরেট লেভেলে চাকরি করতে চান, ট্যুরিজম এন্ড হসপিটালিটির কর্পোরেট সেক্টরে আসুন এবং আপার মতো একজন সফল উদ্যোক্তা আপনারা হতে পারবেন। আগে চাকরি করে কাজ শিখুন, ফিউচারে তাহলে আপার মতো একজন ইনশাআল্লাহ বড় ব্যক্তি হতে আগে পারবেন। অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। আর আমার মনে হয় যে এটা হচ্ছে একটা অপার সম্ভাবনাময় শিল্প, রাইট, মানে অনেক সম্ভাবনা আছে। তো আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। নাহিয়ান যেভাবে বললো, আপনারা কিন্তু এভাবে চলতে পারেন। তাহলে মানে হয় না যে সবাই যদি চাকরি খুঁজি তাহলে চাকরি দেবেটাকে। সো আমরা নিজেরাই উদ্যোক্তা হই না, নিজেরা উদ্যোক্তা হয়ে আমরা বরঞ্চ কর্মের সংস্থান করি। তো নাহিয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে ইনবক্স আছে সেখানে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডেজিগনেশন এবং শর্ট সিভি আপনি সেন্ড করতে পারেন, এবং আমাদেরকে কিন্তু ইমেলও করতে পারেন, ইমেল অ্যাড্রেসে, এবং আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আমরা আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।